স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া। তৃণমূল পর্যায়ে তথ্য প্রযুক্তি সেবা পৌঁছে দিতে সরকারের নানা তোড়জোড় দেখেছি আমরা। চলতি বছরেই তৃতীয় প্রজন্মের পথ ধরেছে মুঠোফোন সেবা। তবুও অবাধ তথ্য প্রবাহে কখনো কখনো বাধা হয়ে দাঁড়িয়েছে সরকারেরই কিছু কিছু সিদ্ধান্ত। প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপারে নেতিবাচক অবস্থান নেন কর্তারা। সর্বশেষ নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে 10ম সংসদ নির্বাচনের প্রার্থীদের আয়করের তথ্য আড়াল করতে কারসাজির আশ্রয় নেওয়া হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে এ সপ্তাহেই অবৈধ ভিওআইপির সাথে জড়িত 37 বিদেশি সহ 43 জন গ্রেপ্তারের ঘটনায় এ খাতের অনিয়মের বিষয়টি আবার সামনে এসেছে। এসব নিয়ে আজকের আলোচনা প্রযুক্তির চোরকাটা। কথা বলতে স্টুডিওতে আছেন বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস, আছেন লার্ন এশিয়ার সিনিয়র পলিসি ফেলো তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ আবু সাইদ খান এবং ফাইবার অ্যাট হোমের চিফ স্ট্র্যাটেজিক অফিসার ও আইএসপিএবির সাবেক সহসভাপতি সুমন আহমেদ সাবির। স্বাগত আপনাদের। আচ্ছা, যে বিষয়টি প্রথমে আলোচনা এলো, গত রোববার উত্তরায় র্যাবের অভিযানে আমরা দেখেছি বিরাট একটা পরিমাণের লোকজন ধরা পড়ছে। 37 জন বিদেশি সহ 43 জন মোট গ্রেপ্তার হয়েছে। তো এই এত বড় একটা ঘটনা এবং পত্রপত্রিকার প্রতিবেদনে যেটা বলা হয়েছে যে সেখানে কোনো একটা পিএসটিএন কোম্পানির ল্যান্ডলাইন ব্যবহার করা হচ্ছিল ভিওআইপির জন্য। তো এত বড় একটা ঘটনা এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময় ভিওআইপির জন্য অনেকে মানে অবৈধভাবে ব্যবহারের জন্য ধরা পড়েছে। তো আপনাদের এত তৎপরতার পরেও এটা বন্ধ হচ্ছে না কেন? দেখুন, ভিওআইপি তৎপরতা থাকলে বন্ধ হয়ে যাবে একেবারে এরকম আশা করাটা ভুল। তৎপরতা পুলিশের আছে, চুরি ডাকাতি একেবারে হবে না বা কোনো দুর্ঘটনা হবে না এটা ঠিক নয়। আর যে তৎপরতা বা যে ক্ষমতা আছে আর ভিওআইপি যদি করতে চায়, ভিওআইপি তো এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো যে অবৈধভাবে কিছু লোক একত্রিত হয়ে কল টার্মিনেট করতো বা কল পাস করতো। এটা বড় আকারে মাঝে মধ্যে হয়, যে কথা আপনি বলেছেন, তার মধ্যে এইটা একটা, এবং বিদেশিরা তার সাথে জড়িত আছে। তারপরে ল্যান্ডলাইন থেকে পিএসটিএন থেকে, কারণ মোস্টলি যেগুলো হয় সিম দিয়ে এবং মোবাইলের সাহায্যেই হয় বর্তমানকালে। এর আগে পিএসটিএনের যখন লাইসেন্সগুলো ছিল প্রাইভেটের, সেখান থেকে হয়েছে জানেন। বিটিআরসি 2 বছর আগে 6টা পিএসটিএন অপারেটরের লাইসেন্স ক্যান্সেল করে দিয়েছিল। সেই মোকদ্দমাগুলো এখনো আছে। এবার যেটা ঘটনা যেটা আমাদের নজর কেড়েছে, 37 জন বিদেশি, এই বিষয়টা বিদেশি লোকে করছে ওখানে বসে কিভাবে, তাও তো পত্রিকায় দেখছেন। তদন্ত হচ্ছে, বেরুলে তদন্তের পরে বোঝা যাবে যে সে কিসের আড়ালে। এটাও দেখা গেছে যে তারা গার্মেন্টসের কাজ করত, গার্মেন্টসের জিনিসপত্র সেখানে পাওয়া গেছে, এবং আশপাশের লোকরাও জানতো না যে এখানে গার্মেন্টস ছাড়া কিছু হয়, কিন্তু তার আড়ালে তারা ওই কাজটি করত। সেখানে যে গেটওয়েগুলো পাওয়া গেছে এবং গেটের মধ্যে অনেকগুলো ক্যাবেলের লাইন পাওয়া গেছে, এই যে সংখ্যাগুলো। আর যেটা খুব ইম্পর্ট্যান্ট কথা বললেন সেটা হলো যে এই যে লাইনগুলো, এগুলো কোথা থেকে আসলো তা নিয়ে পত্রপত্রিকায়ও লেখা হয়েছে। এগুলো সন্দেহের ব্যাপার। আমি তাদের সন্দেহের সাথে আমিও একমত যে এত বড় ব্যান্ডউইথ দেওয়ার মতো পিএসটিএনের সক্ষমতা কাদের রয়েছে। এখন সেই জিনিসগুলোকে দেখার বিষয়, তদন্ত হচ্ছে, হওয়ার পরেই বেরিয়ে আসবে যে কিভাবে, কোথায়, কারা এর সাথে জড়িত এবং কিভাবে হলো এবং কি পরিমাণে হলো। আমরাও সেটা চাই যে বেরিয়ে আসুক। সাইদ ভাই, এখানে যেটা দেখলাম আমরা, যেটা আমাদের সংবাদকর্মী হিসাবে যেটা নজর কেড়েছে, যে 37 জন বিদেশি। বাংলাদেশে এর আগে কোনো অপরাধে, কোনো ঘটনায় এত বেশি পরিমাণ বিদেশি এক জায়গা থেকে গ্রেপ্তার হয়নি। আর ভিওআইপি যেই প্রযুক্তিটা এখন আছে, 37 জন বা 43 জন লোক কেন লাগবে এটা চালাতে, সেটাও একটা প্রশ্ন। এই প্রশ্নগুলোর কোনো জবাব কি আছে আপনার কাছে? প্রথম কথা, এখানে দেশি বিদেশি কোনো ইস্যু নয়। আসলে আপনি ঠিকই বলেছেন যে এর আগে কখনো এ ধরনের অবৈধ কল টার্মিনেশনের ক্ষেত্রে একসঙ্গে এত বেশি সংখ্যক মানুষ জড়িত পাওয়া যায় নাই, সেটা দেশি হোক বা বিদেশি হোক। আমার মনে হয় এটা পুলিশের ব্যাপার, যেটা বিটিআরসি চেয়ারম্যান সাহেব বললেন। ওনার সাথে আমি সম্পূর্ণ একমত যে বিটিআরসি যতই সার্ভাইলেন্স করুক এটা বন্ধ হবে না। বন্ধ হবে না এই কারণে যে এই ভিওআইপি যেটা হচ্ছে,
এটা হলো ব্যাধি। কিন্তু সেই ব্যাধির যে মূল কারণ, সেই মূল কারণ যতদিন পর্যন্ত উৎপাটিত না হবে, পুলিশ কেন, আপনি যদি ওই সাভারের 9 ডিভিশন থেকে ট্যাঙ্কও নামায় নিয়ে আসেন, ভিওআইপি বন্ধ করার শক্তি কারণটা যদি একটু এই বলেন দেশে আমাদেরকে। কারোরই নাই। কারণটা হচ্ছে আমাদের দেশে ILDTS পলিসি নামে একটা পলিসি আছে, যেটা 2007 এবং 2008-এ যখন বাংলাদেশ শাসিত হয়েছিল একটি অস্বাভাবিক সরকার ব্যবস্থা দ্বারা, সে সময়ে আপনারা জানেন আমাদের 1998 সালে প্রণীত জাতীয় টেলিযোগাযোগ নীতিমালা, সেটাকে আধুনিকায়ন না করে শুধুমাত্র বৈদেশিক টেলিযোগাযোগের ক্ষেত্রটিকে ওখান থেকে উঠিয়ে নিয়ে তথাকথিত ILDTS পলিসি বা বৈদেশিক টেলিযোগাযোগ সংক্রান্ত একটি নীতিমালা তৈরি করা হয়। এবং সেই নীতিমালায় অনেকগুলো মধ্যস্বত্বভোগী তাদেরকে এখানে সংযোজিত করা হয়। এটা হলো প্রথম। দ্বিতীয় কথা, পৃথিবীর ব্যবসার ইতিহাসে কোথাও নেই যে একজন ব্যবসায়ী 100 টাকায় যদি একটা জিনিস বিক্রি করে, তার 52 টাকা সেক্টরাল রেগুলেটরকে সে রেভিনিউ হিসাবে, শেয়ার হিসাবে দিয়ে দেবে। তারপরে কিন্তু অন্যান্য করগুলো রয়ে গেছে। এত উচ্চ পরিমাণে গ্রস রেভিনিউ শেয়ার, এটা হচ্ছে ভিওআইপির সবচাইতে বড় মোটিভেশন। মানে অবৈধভাবে করলে তো সেগুলো থেকে মুক্তি পেয়ে যাচ্ছে, সেই কারণে বলছেন। ইট ইজ আটারলি ইমপ্র্যাকটিক্যাল, টোটালি আনপ্রেসিডেন্টেড, পৃথিবীতে কোথাও নাই। এটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই অবৈধ কল টার্মিনেশন চলতেই থাকবে। এটা হচ্ছে মূল কথা। সমাধান কি আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে সেখানে আমি একটু সুমন ভাইয়ের কাছে যাচ্ছি। আবু সাইদ খানের কাছ থেকে কারণগুলো শুনলাম, আপনারা কি কখনো এই কারণগুলো আইডেন্টিফাই করে সরকারের কাছে কোনো তুলে ধরেছেন? এটার প্রতিকার কি হতে পারে? আসলে এই যখন প্রথমবার ILDTS পলিসি করা হয় বা পরবর্তীতে এই সরকারের আমলে যখন অ্যাবান্ডেড করা হয়, সবসময় কিন্তু ইন্ডাস্ট্রির কাছ থেকে বিভিন্ন ফিডব্যাক নেওয়া হয়েছে এবং আমরা আমাদের ফিডব্যাক দিয়েছি। কিন্তু আনফর্চুনেটলি আমরা আমাদের ফিডব্যাকগুলো কখনো আসলে সেভাবে ইমপ্লিমেন্ট হতে দেখিনি এই ক্ষেত্রে। এবং এবং এর সত্যি কথা কি, এটার মূল কারণটা আসলে যেটা বললেন, এটা হচ্ছে এই ক্ষেত্রের কারণ। আর মূল জায়গাটা হচ্ছে আমাদের আজকে যে রাজনৈতিক অবস্থা, যে কারণে কোনো সমাধান হচ্ছে না, এই ক্ষেত্রেও সেই মূল সমস্যাটা একই জায়গাতে। মূল সিদ্ধান্ত রাজনৈতিকভাবে তো সিদ্ধান্ত নিতে হবে। এবং সেই পলিসিটা সবসময় দেখা যাচ্ছে যে একটা শ্রেণীর স্বার্থ রক্ষা করতে যে আমরা আসলে মূল সমস্যাটা সমাধান করছি না। ভিওআইপিকে এখন পর্যন্ত সম্ভবত 9 বার উন্মুক্ত করা হয়েছে বিভিন্ন সরকারের আমলে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। এবং আরও যদি এভাবে চলতে থাকে, আর বহুবার ভিওআইপিকে উন্মুক্ত করা হবে, নতুন নতুন লাইসেন্স দেওয়া হবে, কিন্তু সমাধানের মূল জায়গায় হাত দিতে পারবো না। আর আপনার আগের যে প্রশ্নগুলো যদি একটু কন্টিনিউ করি আমি সেই সূত্র ধরে, যে এই 37 জন বিদেশে ধরা পড়ার বিষয়টি, আসলে আমার প্রযুক্তিগত জ্ঞান যা আছে তাতে ভিওআইপি করতে একটা বিল্ডিং এর ভিতরে একজন লোক থাকার কোনো কারণ নেই। 43 জন লোক থাকে। ডেফিনেটলি এখানে অন্য কিছু, হয়তো বা তারা অন্য কোনো ব্যবসা করতেন, তার সঙ্গে এটা করতেন, অথবা তারা অন্য কোনো অনৈতিক কাজে জড়িত ছিলেন কিনা সেটাও দেখার বিষয় আছে। কাজে এই ভিওআইপি করতে, অবৈধভাবে ভিওআইপি করতে 7 জন লোক থাকতো, আমি অবাক হতাম না। 37 জন ইম্পসিবল, সিম্পলি ইম্পসিবল। আমি একটু অন্য প্রসঙ্গে আসি। আমরা নানা সময় দেখেছি, এই যে প্রযুক্তির কথা আমরা বলি, ডিজিটাল বাংলাদেশের কথা আমরা শুনি, নানা সময় আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব বা অন্যান্য ওয়েবসাইট নানা সময় বন্ধ করে দেওয়া হয় সাময়িকভাবে। ইউটিউবটা দীর্ঘদিন ছিল তার মধ্যে। এই যে বন্ধ করে দেওয়া, এটা ডিসিশন কারণে, সিদ্ধান্তটা কারণে বিটিআরসি নেয় নাকি সরকার থেকে সিদ্ধান্ত আসে? এই সিদ্ধান্তটা নেওয়ার পিছনে কি কি কারণগুলো, আপনারা কি কারণ? এটা আইনেই আছে পরিষ্কারভাবে, যেসব খুব অনেকগুলো কারণ নাই। ফেসবুকে বা ইউটিউবের মাধ্যমে বা যে কোনোভাবে এমন ধরনের যদি কোনো তথ্য দেশে এসে প্রচার করে যেটা দেশে বসে অন্য কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, বাহির থেকে এমনভাবে আসছে, তখন এবং যার মাধ্যমে এবং যার ফলে একটা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, কারুর অনুভূতিতে আঘাত লেগে আপনার বড় রকমের দ্বিধা বিভক্তি হতে পারে সোসাইটির মধ্যে, এই দিকগুলো যখন সৃষ্টি হয় তখন বন্ধ করা হয়। আপনার কাছে এক্সাম্পল আছে, ইউটিউবে যখন দেখেন যে দেশে ধরা পড়েছে সেই অপরাধী, সে প্রফেটের বিরুদ্ধে বলেছে, তার শাস্তিও হয়েছে, কিন্তু বাংলাদেশে দেখা গেল যে এটা চলে কেন, মানুষ দেখতে পায় কেন,
এবং দেখলে তার ছবি করে বিভিন্ন জায়গায় প্রচার করা, সরকার কেন বন্ধ করে না, সামনের দোকানপাট আগুন দেওয়া, পুড়িয়ে ফেলা, এই যে সামাজিক একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সেক্ষেত্রে বন্ধ করে রাখতে হয়। এবং আপনি দেখছেন শুধু বাংলাদেশে না, অন্যান্য অনেক দেশে বন্ধ হয়েছে। বাংলাদেশে দীর্ঘ তফাৎটা সময় হলো, ছিল। শুনে নেন, তো তফাৎটা হলো, কারণটা হলো সেই সব দেশে শুধু ওই সাইটটাকে তার মিরর সার্ভার এবং ওই দেশের মধ্যে ব্যবস্থা থাকায় সেই অধিকাংশ দেশে তারা নিজেরা ওটাকে সরিয়ে ফেলতে বা তাদের অনুরোধে ওরা সরিয়ে ফেলতে পেরেছে। কিন্তু আমাদের দেশের এইটা কন্ট্রোল হয় অন্য জায়গা থেকে, এবং সেখানে কমন, অর্থাৎ আমার এই সাইটটাকে আমার অনুরোধে বন্ধ করলে অন্য আর একটি দেশে, যে দেশে এটা দেখা কোনো অপরাধ নয়, সে দেশেও বন্ধ করতে হয়। কাজেই তারা সেটা করতে পারে না বা করতে রাজি থাকে না, তখন আমাদের পুরো সাইটটাই বন্ধ করে দিতে হয়। দ্যাট হোয়াট এই হলো ব্যাপার। যদি একটু তবে সেইটাকে আপনার কি পদ্ধতিতে আমরা এখান থেকে এড়াতে পারি, দুটা অপশন আছে। কোনো কোনো কান্ট্রি তাদের নিজেদের আপনার সে ধরনের সফটওয়্যার আছে, সে ধরনের অন্য ব্যবস্থা আছে, যার প্রযুক্তি দ্বারা আছে তাদের ডাটা, হ্যাঁ, যার দ্বারা ডাটা যে পথে আসে সেটাকে আপনার বন্ধ করে দেয়। চায়নায় আছে, আরাবিয়ান অনেক কান্ট্রিতে আছে সে ধরনের নিজস্ব, অথবা ওদের যাদের অফিস আছে ওই মিরর সার্ভারের ইয়েতে ওদেরকে রিকোয়েস্ট করে তারা বন্ধ করে দেয়। আমরা সেটার কোনোটাই করতে পারি এখন আমরা করছি, এখন পর্যন্ত এর কোনোটারই মানে ব্যবস্থা আমাদের কাছে সম্পূর্ণভাবে নেই, তবে সহসাই এর ব্যবস্থা হবে। আপনারা শুনছেন, পত্রপত্রিকাও দেখেছেন। জি, এটার সিদ্ধান্ত তাহলে বিটিআরসি না, সরকার থেকে কোনো কিছু না, আপনাদেরকে কোনটা বলা হয়নি? বন্ধ করতে হবে এই সিদ্ধান্ত বিটিআরসি নিতে পারে না, কারণ এই সিদ্ধান্তে সরকারই নিবে। কারণ হোম মিনিস্ট্রি এবং আপনার ওই আইনের দ্বারা যে জিনিসটাকে দেখা যাবে যে হ্যাঁ, যে কথাটি বললাম, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে কিনা এটা বলার কর্তৃত্ব বিটিআরসির না। অবশ্যই। একটা জিনিস সেই ক্ষেত্রে এরকম কোনো বিশৃঙ্খলার কথা বলতে হলে হোম মিনিস্ট্রি বলতে হবে, গভর্নমেন্টকে বলতে হবে, না, অবশ্যই। ক্যাবিনেটকে বলতে সেই ক্ষেত্রে হবে। এরকম কোনো আশঙ্কা থাকে কিনা যে সরকারের, যেমন আমরা সম্প্রতি পত্রপত্রিকায় দেখেছি যে, যেটা আমি উল্লেখ করলাম শুরুতেই, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যখন হলফনামা নিয়ে অনেক হইচই হলো, সেটাকে স্লো ডাউন করে দেওয়া হয়েছে, সেটাতে ঢোকা যাচ্ছে না। সেই ক্ষেত্রে সরকার ইন্টেনশনালিও তো এটাকে ব্যবহার করতে পারে, তাদের কোনো কিছু প্রকাশ হয়ে যাওয়া, মানে সেই আশঙ্কা তো থেকেই যায়। কারণ এগুলো তো এইখানে তো আপনার একটা ওয়েবসাইট, এখানে কিন্তু অন্য কারোর কোনো কিছু নাই। যার ওয়েবসাইট, যে হোস্ট করেছে, যারা ঠিক করছে, তারাই বলতে পারবে কিসের জন্য কি, অন্য আর একজনও যে কেন হচ্ছে না, কেন দেখতে পাচ্ছে না। এখানে তো আমাদের কোনো কিছু নেই। হ্যাঁ, গভর্নমেন্টের বা বিটিআরসির হ্যাজ নাথিং টু ডু উইথ দ্যাট। তার ওয়েবসাইট কেন দেখা যায় না, যে ওয়েবসাইট হোস্ট করছে সেই সেটা অ্যান্সার দেবে, সেই সেটা বলবে যে এই কারণে এটা না। আমার যেহেতু প্রশ্নটা করেছেন, ছিল এটা অন্য, দেখা যায় যেহেতু না। সরকার এটার সিদ্ধান্ত নেয়, সেটার মানে সেটার মিসইউজ করার সুযোগ থাকে কিনা মনে করেন কিনা? এখানে আমার মনে হয় যে এখানে সরকারের একটা খুব সুস্পষ্ট নীতিমালা প্রকাশিত থাকা উচিত যে একটা ওয়েবসাইট বন্ধ করার জন্য এই এই পদক্ষেপগুলো নেওয়া হয়। সেটা যদি প্রকাশিত থাকে তাহলে কিন্তু এই ঘটনাগুলো এড়ানো বিটিআরসির যায়। উপরে কারোর সন্দেহের তীর নিক্ষিপ্ত হবে না। এই বিষয়টা কারো কাছে কিন্তু আজ পর্যন্ত স্পষ্ট নয় যে কে হুকুমটা দেবেন একটা ওয়েবসাইট বন্ধ করার, এবং কি প্রক্রিয়ার মাধ্যমে সেই ওয়েবসাইটটি বন্ধ করা হয়, সেই বিষয়গুলো সুস্পষ্টভাবে বর্ণিত এক্স্যাক্টলি। থাকে। আমরা আমাদের মত প্রকাশের স্বাধীনতার উপর যেমন হস্তক্ষেপ চাই না, পাশাপাশি রামুতে যেই ঘটনা ঘটেছিল একটা ফেসবুকের একটা পোস্টকে কেন্দ্র করে, সেরকম ঘটনাও যেন না ঘটে, সেটাও একই সঙ্গে। এই দুইটার মধ্যে একটা সমন্বয় কিভাবে করা যায়? না, এখানে সমন্বয়ের ক্ষেত্রে দেখুন, সবচেয়ে জরুরি বিষয়টি হচ্ছে যারা আজকে প্রশাসনের দায়িত্বে আছেন, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, তাদের এই ডিজিটাল এনভায়রনমেন্টে কিভাবে সিদ্ধান্ত নিতে হবে সেই বিষয়টি সম্পর্কে তাদের খুব সুস্পষ্ট একটা ধারণা থাকা প্রয়োজন। এটা কোনো রকেট সায়েন্স নয়, এটা খুবই সাধারণ বিষয়। কিন্তু অবস্থা দৃষ্টে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রশাসনিক কাঠামোর সাথে যারা জড়িত আছেন তাদের, এবং রাজনৈতিক ক্ষমতা যাদের হাতে আছে, প্রশাসনিক কাঠামোর সাথে যারা জড়িত আছেন তাদের এবং রাজনৈতিক ক্ষমতা যাদের হাতে আছে, তাদের মধ্যে এ বিষয়ে একটা যথেষ্ট অস্পষ্টতা আছে। এবং সেই কারণে তারা মনে করেন যে অতীতে একটা পত্রিকা বা একটা বই যেভাবে ব্যান্ড করে দেওয়া হতো, ঠিক একইভাবে একটা ওয়েবসাইট
সেভাবে যেন ব্যান করে দেওয়া যায়, সেটা কিন্তু ঠিক না। অবশ্যই আমরা এই বিষয়ে আরো আলোচনা করবো একটা বিরতির পর। নিচে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। কথা হচ্ছিল কন্টেন্ট ফিল্টারিং নিয়ে। একটু আগে যেটা মাননীয় চেয়ারম্যান মহোদয় বললেন এবং সাইদ ভাই যেটা বললেন, সেখানে সূত্র ধরে আমি যেটা বলতে চাই এবং আমি একটু দ্বিমত করতে চাই বিদায়ের সঙ্গে, মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে, যে ইন্টারনেট ফিল্টারিংয়ের যে ব্যবস্থা বাংলাদেশে করা হয়েছে বা চেষ্টা করা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে সম্পূর্ণভাবে এর বিরুদ্ধে। ইন্টারনেট তৈরি হয়েছে একটা উন্মুক্ত মিডিয়া হিসেবে এবং এখানে মূলত আমরা দেখছি আক্রমণগুলো আসছে কার বিরুদ্ধে? সোশ্যাল মিডিয়া বা এই জাতীয় সাইটগুলোর বিরুদ্ধে। এগুলোকে আমি সবসময় একটা উদাহরণ দিই, যেটা আসলে পত্রিকার পাঠকের পাতার মতো, যেখানে প্রত্যেকে যার যার মতামত দেবে এবং পাঠক যিনি, উনি বুঝে নেবেন কোনটা এর ভিতরে গ্রহণযোগ্য, কোনটা এটা বাদ দিতে হবে। এটা পত্রিকার সম্পাদকীয় কলাম নয়, যেটা সম্পাদক তার নিজ দায়িত্বে সেটা লিখছেন বা রিপোর্টাররা নিজ দায়িত্বে লিখছেন। কাজে এই জায়গাতে ফিল্টারিং এর ক্ষেত্রে কিন্তু পত্রিকার পাঠকের কলামেও কিন্তু একটা তাদের চুজ এন্ড পিকের একটা সুযোগ থাকে যে কোনটা আমরা ছাপবো কোনটা ছাপবো না। ডেফিনেটলি এটা দায়িত্ব হচ্ছে সেই মিডিয়া যারা এটা হোস্ট করছেন, তারা এই দায়িত্ব নিশ্চয়ই নেবেন। একটা একেবারে সামাজিকভাবে অত্যন্ত আপত্তিকর একটা বিষয় নিশ্চয়ই তারা সেখানে পোস্ট করবেন না। সবকিছু আমরা জানি, ফেসবুকেরও নীতিমালা আসছে নিজস্ব, Definitely. ইউটিউবেরও আছে, তাদের এবং নিজস্ব। ইউজারের ব্যবহারকারীর স্বাধীনতা আছে, আমি কোনটা দেখবো কোনটা দেখবো না। আমাদের আসলে ফোকাস করা উচিত জায়গাটাতে যে আমাদের ব্যবহারকারী যারা, তাদেরকে শিক্ষিত করে তোলা, তাদেরকে এইভাবে বিবেচনা করার ক্ষমতা তৈরি করে দেওয়া যাতে কোনটা ভালো মন্দ তার বিচার করতে পারেন। তা না করে আমরা যদি কন্টেন্ট ফিল্টারিং এর পেছনে, এটাকে বন্ধ করার পেছনে শ্রম ব্যয় করি, তাহলে আসলে মূল উদ্দেশ্য সাধিত হবে না। আমরা যেটা বলছি যে আমরা ডিজিটালি এগুবো, আমাদের প্রত্যেকটা কাজে ডিজিটাল বাংলাদেশের কথা আমরা যেখানে বলি যে আমরা সবকিছু ডিজিটালি করতে চাই, এফিসিয়েন্সি বাড়ানোর জন্য, ট্রান্সপারেন্সি বাড়ানোর জন্য, আরও এগিয়ে যাওয়ার জন্য। সেখানে যদি আমরা ফিল্টারিংয়ে দিয়ে মন দিই, তাহলে কিন্তু আমরা আসলে ভুল পথে যাচ্ছি। এবং আরও ভয়ঙ্কর যেটা, যে তথ্য প্রযুক্তি আইন যেটা এবছরে অ্যামেন্ডেড হয়েছে এবং পাশ হয়েছে, এটা একেবারে মানে কোনো ক্রমেই গ্রহণযোগ্য এবং গণতান্ত্রিক কোনো দেশের আইন হতে পারে না। এবং এটা এই বিষয়ে আমাদের আসলে সবার প্রতিবাদ করা। অবশ্যই ওই তথ্য প্রযুক্তি আইন নিয়ে আমরা আসবো একটু, তার আগে আমি একটু বিটিআরসি চেয়ারম্যানের কাছে যাচ্ছি। 3G বহুল আলোচিত একটা বিষয় এবং আমাদের সাধারণ মানুষের ধারণা যে 3Gর মাধ্যমে আমরা স্বল্প মূল্যে দ্রুত গতির ইন্টারনেট পাবো, এরকম একটা ধারণা আছে। এই বিষয়টা যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন। ধারণা তো ঠিকই, দ্রুত গতির ইন্টারনেট পাওয়া বা ডাটা পাওয়ার জন্যই মোবাইল মাধ্যমে এটা পাওয়ার হলো প্রধান উদ্দেশ্য এবং সে লক্ষ্যেই 3G লাইসেন্স দেওয়া হয়েছে বা এই প্রযুক্তির ব্যবহার করা হয়। অনেক দেরিতে এখন হলেও আমরা ডাটা, পেয়েছি। কিছুটা আরো আগে করতে পারলে ভালো হতো, তবে অনেক দেরি না। আমাদের মতো দেশ অনেকে এখন পর্যন্ত করতেও পারে না, সেদিক দিয়ে তো ভালোই। তবে দ্রুত গতির ডাটা আসবে সে আশাই করা হয়েছে এবং সার্ভ আপনার প্রায় 1 বছরের অধিককাল থেকে কমার্শিয়াল আপনার পাইলটিং জানেন টেলিটক করছে এবং সেপ্টেম্বরে লাইসেন্স হয়েছে, প্রাইভেট অন্যান্য অপারেটররাও 4টা অপারেটর তারা পেয়েছে এবং তারা অনেকে ইতিমধ্যে কতগুলো প্যাকেজে ডাটা ট্রান্সমিশন শুরু করেছে এবং পূর্বের থেকে এগুলো আপনার স্পিডি ইন্টারনেট। তবে তাদের ইকুইপমেন্ট যন্ত্রপাতি বসিয়ে যে সব কিছু ঠিকঠাক করতে আরও কিছু সময় লাগছে এবং সময় লাগবে 6 মাস, হয়তো আরো 5-6 মাস লাগবে। সময় বাধা আছে, ডিভিশনের জন্য বাধা আছে, ঢাকার জন্য বাধা আছে এবং সেই সময়ের মধ্যে তারা ঢাকার বাইরেও যাবে। ডিভিশনে আপনারা দেখেছেন অনেকে অলরেডি তাদের রোল আউট প্ল্যান দিয়েছে যে কোন সময় কে ডিভিশনে যাবে, কোন সময় কে ডিস্ট্রিক্টে যাবে এই জায়গা এই ইয়েতে, এবং তাতে 3G মাধ্যমে মানুষ ডাটা পাবে। স্বল্প মূল্যে কি পাবে? স্বল্প, এটা তো ধরেন আপেক্ষিক কথা। স্বল্প কাকে বলে? আমি মনে করি যে বাংলাদেশে যে ভয়েসের যে রেট খুবই স্বল্প, কারণ আপনি তো তুলনা করবেন অন্যান্য কান্ট্রির সাথে এবং এই আর্থসামাজিক অবস্থার এবং আপনার যে অবস্থাটি, তাতে মানুষের ক্রয় ক্ষমতা এবং সেসব দিক দিয়েই আমি মনে করি যে ভয়েস তো খুব কম মূল্যে বাংলাদেশে পাওয়া যায়। না হলে রিক্সাওয়ালা, বেগার এরাও তো আর টেলিফোন ব্যবহার করতে পারতো না, মোবাইল। ডাটাও এখন একটু হয়তো যে রেটটা, এটা কারুর কাছে মনে হতে পারে যে এটা বেশি,
কিন্তু এটা থ্রু কম্পিটিশন আস্তে আস্তে আরো কমবে এবং সেটা অবশ্যই আমি তাদের একটু জন্য অ্যাফোর্ডেবল হবে। আবু সাইদ খানের কাছে যাই এই প্রসঙ্গেই। আসলে 3G একটা অত্যন্ত পুরনো প্রযুক্তি টেলিযোগাযোগের প্রেক্ষাপটে। আমাদের বলতে কাছে গেলে। নতুন আর কি। আমাদের দেশে সরকার কৃত্রিমভাবে এটাকে পরে দিয়েছে, সেটা অন্য বিষয়, কিন্তু এটা পুরনো প্রযুক্তি এবং এটা নিয়ে নতুন করে পাইলটিং করা বা পরীক্ষা নিরীক্ষা করার কিছুই নাই। স্বল্প মূল্যে পাবে না, কারণ ইন্টারনেটের যে সংকট সেটা সরকার কৃত্রিমভাবে সৃষ্টি করে রেখেছে। কতগুলো উদাহরণ দিচ্ছি। প্রথম বাধা হচ্ছে আমাদের এখানে যে সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনটা আছে বিএসসিসিএল এর, সেখানে কোনো বিদেশি ক্যারিয়ারকে ঢুকতে দেওয়া হয় না। অর্থাৎ বাংলাদেশে বিএসসিসিএল এর গেটওয়েতে মনোপলিটা তৈরি করে রাখা হয়েছে। যারা ব্যান্ডউইথ বিক্রি করবে, যাদেরকে আমরা বলি ক্যারিয়ার, তাদের বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ। একমাত্র বিএসসিসিএল এর মাধ্যমে আইপি ট্রানজিট যেটা বলা হয়, এটা হচ্ছে কাঁচামাল। এই যে আমরা চা খাচ্ছি, এই চায়ের কাঁচামাল যেমন চা পাতা, ইন্টারনেটের কাঁচামাল হচ্ছে আইপি ট্রানজিট ব্যান্ডউইথ। সেই আইপি ট্রানজিট বাংলাদেশের ভেতরে কোনো ক্যারিয়ার এসে বিক্রি করতে পারে না। এটা যেহেতু সরকারি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান, তাকে বাঁচিয়ে রাখার জন্য কৃত্রিমভাবে এই সংকটটা তৈরি করে রাখা হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, দেশের ভেতরে যে টেলিযোগাযোগ অবকাঠামো, সেখানে ওপেন অ্যাক্সেস সরকার এখন পর্যন্ত এস্টাবলিশ করতে তো পারেইনি, বরঞ্চ এখানে আরো মধ্যস্বত্বভোগী সৃষ্টি করে, যাতে এই এই মধ্যস্বত্বভোগী অবকাঠামো, কারা? এই যে এনটিটিএন কতগুলো লাইসেন্স দেওয়া হয়েছে, যারা এই মূল আইএসপি প্রোভাইডার এবং ক্যারিয়ার এদের মাঝখানে তাদেরকে এখানে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। দের ইজ নো সাচ এক্সাম্পল এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড যে ইনফ্রাস্ট্রাকচার ইউজের ব্যাপারে গভর্নমেন্ট থেকে, যেখানে আইটিইউ পর্যন্ত সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছে ওপেন অ্যাক্সেস রেজিমে যাওয়ার জন্য, সেখানে বাংলাদেশে গোষ্ঠী স্বার্থ রক্ষার জন্য এটা করা হয়েছে। এভাবে ক্রমান্বয়ে বিভিন্ন স্তরে ইন্টারনেট ব্যান্ডউইথের দাম বেড়ে যাচ্ছে। দ্য কস্ট অফ ডুইং বিজনেস ইজ ইনক্রিজিং, এবং সেটা যখন বাড়ে তখন সর্বশেষ সেটা আইএসপি হোক বা 3G অপারেটরই হোক, তাতে কিছু যায় আসে না। তাদের পক্ষে স্বল্প মূল্যে বা সাশ্রয়ী মূল্যে গ্রাহককে সেই ব্যান্ডউইথ পৌঁছে দেয়া তাদের জন্য সম্ভব হয় না। যদি এই নীতিমালাগুলো সরকার আধুনিকায়ন করত, তাহলে কিন্তু মানুষ অতি সহজেই সুলভ মূল্যে এবং অত্যন্ত প্রতিযোগিতামূলক মূল্যে গ্রাহক ইন্টারনেট সেবা পেত। ইন্টারনেট। আমি একটু সুমন ভাইয়ের কাছে যাচ্ছি। আপনি তো আইএসপি অ্যাসোসিয়েশনের সঙ্গে ছিলেন, আপনারা কি এই একই সমস্যা ফেস করেছেন? আপনারা আসলে এইসব ছিল, তবে এখান থেকে কিন্তু যথেষ্ট ডেভেলপ হয়েছে। সাইদ ভাই যতটা হতাশ হলেন, এখন চিত্রটা অতটা হতাশাব্যঞ্জক বোধ হয় না। আমি হতাশ, আমি বাস্তবতার না, কথা বলবো। ঠিক আছে, It's a pathological report. না, We may not like বাস্তবতা it, এখানে- but এখানে- ব্যান্ডউইথের আমি- ব্যান্ডউইথের বেলায় আচ্ছা, কোনো আমরা একটু বাস্তবতা government সম্পূর্ণ is ভুল আপনি যা বলেছেন। exclusively responsible আমি- for আমি- artificially keeping BSCCL alive. It is a dead dog. আচ্ছা, Let it আমরা die. সুমন ভাইয়ের কথা আমি শুনে আসি। দাম আমি কিন্তু যেখানে অ্যাড করি, BSCCL বাড়ছে যেটা না হচ্ছে যে কমছে? হ্যাঁ, এক সময় ছিল যে মনোপলি ছিল, হ্যাঁ ল্যান্ডিং ওপেন করা হয়নি, কিন্তু বিটিআরসি কিন্তু আইটিসি লাইসেন্স দিয়েছে 6টা, যার ফলে বিকল্প No, no, পথে no. ব্যান্ডউইথ আনার কিন্তু একটা ব্যবস্থা হয়েছে। এবং গত 2 বছরে ব্যান্ডউইথের দাম 1/4 কি আরো কমে গেছে, এবং আজকে বাংলাদেশের যে ব্যান্ডউইথের দাম, আমার বিশ্বাস সাউথ এশিয়ার সর্বনিম্ন ব্যান্ডউইথের দাম হচ্ছে বাংলাদেশে। কাজে ব্যান্ডউইথের দামের যে কথাটা আমরা সার্ভিস প্রোভাইডাররা যে অজুহাতটা দেখাতো, সেটা দেখানোর কোনো সুযোগ আসলে আজকে নেই। এবং 3Gর ক্ষেত্রে যেটা আপনি বললেন, 3Gর ক্ষেত্রে যেটা হলো যে, যেটা আমিও একটু সুযোগ দিতে চাই, একটা টিদিং প্রবলেম বলে একটা ব্যাপার থাকে। সার্ভিস শুরু হয়েছে 2 মাস আগে, আজকে 3Gকে মূল্যায়ন করাটা একটু ডিফিকাল্ট, আর কিছুদিন সময় দিতে হবে, তখন আমরা বুঝতে পারবো আসলে কেমন কোয়ালিটি অফ সার্ভিস আমরা পেতে যাচ্ছি। এই সময়টা, কারণ 2 মাস হলো মাত্র শুরু হয়েছে, কোথাও ভালো পাওয়া যাচ্ছে, ব্যান্ডউইথের কোথাও দাম খারাপ পাওয়া কমেছে, যাচ্ছে, ঠিক আছে, এবং ব্যান্ডউইথের দাম অনেক কমে হ্যাঁ, গেছে। কমেছে। আমরা কি ইউজার লেভেলে সেটা সুবিধা পাচ্ছি? ইউজার লেভেলে মোবাইল অপারেটরদের দামের ক্ষেত্রে আসলে রিজার্ভের সুবিধা এখনো পাইনি, এটা আমি সাইদ ভাইয়ের সঙ্গে একমত। সেটাই জানতে চাচ্ছি। তবে আরেকটা কথা, ঠিক একটা জিনিস আমাদের চিন্তা করা উচিত যে আসলে কত দাম ইউজাররা পাচ্ছে আসলে ব্যান্ডউইথটা। এটা এই টেকনোলজি 3G আমাদের দেশে যে প্রযুক্তি ব্যবহার করা হয়, উন্নত বিশ্বে একই প্রযুক্তি ব্যবহার করা হয়, সেখানে ব্যান্ডউইথের দাম কত আর আমাদের এখানে ব্যান্ডউইথের দাম কত, সেই কম্প্যারিজনে কিন্তু আসলে আমাদের দেশের দাম কম। সমস্যাটা হচ্ছে যে আমাদের দেশের বাইং পাওয়ার এত কম, যেখানে এই জন্য ব্যান্ডউইথের দামটা সবসময় আমাদের অনেক বেশি মনে হয়। আগে বেশি ছিল, অনেক কমেছে, এবং আমার বিশ্বাস যে আরো কমবে। আচ্ছা, আমরা একটু সুনীল কান্তি বোস একটু বলতে যাচ্ছেন এই হ্যাঁ, প্রসঙ্গে। কারণ আমাকে যদি শুধু শুরু করতে দিয়ে না, না, এভাবে এই জন্য- হয়ে এই যায়, জন্যই তাহলে আবার মানুষের আসলাম। কাছে
পিকচারটা পরিষ্কার হবে না। আমি মনে করি যে আবার একটু বললে সবাই অবশ্যই, সবাই আপনি একই বলুন, মত আপনারটা আসবে। শুনতে চাচ্ছি। বিষয়টি হলো, আপনি তো সুমন সাহেবের কাছ থেকে শুনলেন, আমি এই কথাটাই প্রথমে বলতে চেয়েছিলাম যে আপনার বিএসসিসিএল যে দামে আপনার 4 বছর আগে বিক্রি করত, এই যে 28,000 টাকায় যে 1 MB বিক্রি করত, সেটা এখন তারা বিক্রি করছে 3,000 টাকা, এবং তার চেয়েও কম মূল্যে, এই যে আমরা যে টেরিস্ট্রিয়াল লাইসেন্স দেওয়ার ফলে, যেটা সুমন সাহেব বলল, তারা বিক্রি করছে 3,000 টাকা, এবং তার চেয়েও কম মূল্যে, এই যে আমরা যে টেরিস্ট্রিয়াল লাইসেন্স দেওয়ার ফলে, যেটা সুমন সাহেব বলল, কম্পিটিশন শুরু হয়েছে, 6টা লাইসেন্স দেওয়া হয়েছে এবং 6 জনে কাজ করছে, তারা তার চেয়েও কম মূল্যে বিক্রি করছে। এবং এই যে মূল্যটি, তাহলে 9 গুণেরও বেশি দাম কমে গেছে 5 বছরে, এবং আপনার এর ফলে আপনি তুলনা করে দেখবেন যে এর দাম কমছে কিনা। আর আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে এটা কি অ্যাফোর্ডেবল, এবং ইউজারের কাছে এর বেনিফিট গেছেন। দুইটা প্রশ্ন, একটা ছিল যে ইউজারের কাছে এই দাম সুবিধা পেয়েছে কিনা, আরেকটি হলো যে দাম আরো কমবে কিনা বা কি সুবিধা এর হবে। ইউজারের কাছে এই দাম যত পার্সেন্ট এখানে কমেছে, ইউজারের কাছে তত পার্সেন্ট কমেনি। আবার কোনো ক্ষেত্রে হয়তো মনেও কমেনি, যেটা বললেন যে মোবাইলের তো রেট এখনো কমায়নি। দেখতে হবে যে যখন আগে দিত, তখন যে রেটে দিত, তখন সে কতটা লাভ করত। এখন এতটা কমানোর পরে আসলে ইন্টারন্যাশনাল মার্কেট অনুযায়ী বা এখানের খরচ অনুযায়ী তার অবস্থাটা কি, আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করছি, কস্ট মডেলিং দেখছি। ব্যান্ডউইথের যে প্রাইস, আবু সাইদ সাহেব ওই কথাটা সঠিক বলেছেন, কিছুটা পলিসিগত যে ট্রান্সমিশন, ব্যাকহলের যে চার্জ, এগুলো খুব বেশি হওয়ায় এই মূল্যটা যতটা ইউজারের কাছে বিভিন্ন ক্ষেত্রে আপনার কম হওয়ার দরকার, সর্ব জায়গায় সেভাবে কমছে না। যেমন ঢাকা চিটাগংয়ে যে প্রাইসে পাওয়া যায়, আপনি যখন অন্যান্য ডিভিশনগুলোতে, ডিস্ট্রিক্টগুলোতে যান, সেখানে অনেক কস্ট বেশি পড়ে যায় এবং তারা ওই মূল্যে পায় না। কাজে ট্রান্সমিশনটা এন্টিটি অ্যান্ড লাইসেন্সের যে অবস্থাটা করা হয়েছিল এবং যা রয়েছে, সেখানে অসুবিধা হতো, সেটারও অবস্থার উন্নতি হয়েছে। গভর্নমেন্ট সুবিধা দিচ্ছে, পিজিসিবির ডার্ক ফাইবার এনে ও ট্রান্সমিশন কোম্পানিকে বলা হয়েছে যে এটা গভর্নমেন্ট ফ্রি দিল তোমাকে, তুমি কত কমে দিতে কত না, আগে ধরে নেওয়া হতো যে আমার সাবস্ক্রাইবার এরা, এখানে তুমি 500 টাকায় এই পরিমাণ ব্যান্ডউইথ অ্যাফোর্ডেবল, তার কাছে 500 টাকা বা 700 টাকা, তুমি পৌঁছানোর জন্য তোমার কি সুবিধা লাগবে, তোমার কি কন্ডিশন, এভাবে তাদের সাথে কিন্তু চুক্তি হয়েছে এবং তারা কাজ করছে। সো ইট উইল বি ভেরি চিপ ইন ফিউচার। এবং এখনো অনুযায়ী আইএসপিরা যে এখন এই ব্যান্ডউইথের দাম কমানোর ফলে কি সুবিধা দিচ্ছে, দাম কিছু কিছু জায়গায় কমেছে, দাম আবার অনেক জায়গায় দামটাকে ঠিক রেখে যে কোয়ালিটিটা ছিল ওটাকে ইমপ্রুভ করে দিয়েছে। সত্যিকার অর্থে কিন্তু তার দাম কমাই হলো, কারণ তাকে যখন আপনি কোয়ালিটিটা ইমপ্রুভ করে দিয়েছেন, শেয়ারটা কমিয়ে দিয়েছেন, স্পিডটা বেড়ে গেছে। আমরা একটা বিরতি নিয়ে আসছি, আবার একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন আজকের বাংলাদেশে। আমি যাচ্ছি আবু সাইদ খানের কাছে। 2008 সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে বলা হয়েছিল ডিজিটাল বাংলাদেশ, যেটা তরুণ প্রজন্মকে দারুণভাবে আকৃষ্ট করেছিল এবং মানুষ এটাতে খুব উদ্বেলিত হয়েছিল যে ডিজিটাল বাংলাদেশের নতুন একটা কিছু। এই সামনে নির্বাচন, 5 তারিখ একটা নির্বাচন হচ্ছে, এখন পর্যন্ত সেটাই নির্ধারিত। তো এই নির্বাচনের ইশতেহারও আমরা পাইনি, কোনো পার্টি কিছু বলেনি। এই সামনে নির্বাচনে রাজনৈতিক দলগুলো যদি তরুণদেরকে আকৃষ্ট করতে চায়, তথ্য প্রযুক্তির কোন দিকটাকে তাদের সামনে তুলে ধরতে হবে? এখানে তথ্য প্রযুক্তির তরুণদের জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, এর আগে আপনি যেটা বলছিলেন যে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেটে অ্যাক্সেস, এটা হচ্ছে একেবারে প্রথম পূর্ব শর্ত। তরুণ প্রজন্ম সহজে সুলভ মূল্যে, যেটা বিটিআরসি চেয়ারম্যান সাহেব বারবার উদাহরণ দিচ্ছিলেন যে মোবাইল ভয়েসের কথা, মোবাইল ভয়েস যেভাবে অ্যাফোর্ডেবল রেটে সাশ্রয়ী মূল্যে মানুষ পাচ্ছে, ঠিক সেই একই রকমভাবে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেটে প্রবেশাধিকার ডিজিটাল বাংলাদেশের সর্বপ্রথম পূর্ব শর্ত। তবে এখানে একটি প্রশাসনিক দিক আছে। এই সরকার একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয় একত্রীভূত হবে, এবং এই দুটি মন্ত্রণালয়ের একত্রীভূত হওয়া অত্যন্ত জরুরি ছিল। এটা একটা কিম্বুৎকিমাকার ব্যাপার।
পশু সম্পদ মন্ত্রণালয় আছে, কিন্তু গরু আর ছাগল মন্ত্রণালয় তো আলাদা থাকতে পারে না। ঠিক একইভাবে এই দুই মন্ত্রণালয়ের একত্রীভূত করার বিষয়টি খুব জরুরি ভিত্তিতে বাস্তবায়িত হওয়া উচিত। আর তরুণ প্রজন্মের জন্য আমি আবার ফিরে আসি, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে লোকাল কন্টেন্ট ডেভেলপমেন্ট এবং এই দেশের ভেতরে কন্টেন্টগুলোর হোস্টিং। এখন এটা কিন্তু একটা সাপ্লাই চেনের ব্যাপার, যেটা আমি এর আগেরবারও বলছিলাম যে এই বিএসসিসিএল এর এই বাধার কারণে দেশের ভেতরে সুমনের মতন যারা আইএসপির ব্যবসা করেন তারা কিন্তু সরাসরি কোনো ফরেন ক্যারিয়ারের সাথে নেগোশিয়েট করতে পারেন না প্রাইস, যে কারণে বাংলাদেশের মধ্যে আজ পর্যন্ত কোনো আন্তর্জাতিক মানের ডেটা সেন্টার তৈরি হয় নাই। এবং যেহেতু সেটা হয় নাই, সেই কারণে চেয়ারম্যান সাহেব এর আগে যেটা বলেছিলেন যে ইউটিউব বা ফেসবুক এরা বাংলাদেশের ভেতরে তাদের সার্ভার স্থাপন করে না, সেই একই, দিজ আর অল ইন্টারলিঙ্কড। তো নীতিগতভাবে সরকারকে আরো উদার হতে হবে, সেটা অবকাঠামোর ক্ষেত্রে, এবং উদার হতে হবে তথ্য প্রযুক্তির যে কন্টেন্ট সেই কন্টেন্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আরো পৃষ্ঠপোষকতা প্রয়োজন। এদেশে অনেক ইয়াং ট্যালেন্ট আছে যারা খুব ভালো মাপের কন্টেন্ট এবং অ্যাপ্লিকেশনস, অ্যাপস হচ্ছে সবচেয়ে বড় ড্রাইভার এই মুহূর্তে। সেই অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের দিকে জোর দিতে হবে। সবচেয়ে জরুরি যেটা সেটা হচ্ছে যে ডিজিটাল বাংলাদেশ বোঝার আগে আমরা যদি একটু বৈদ্যুতিক বাংলাদেশের দিকে তাকাই, কৃষিক্ষেত্রে প্রবৃদ্ধির একটি অন্যতম উপাদান এখন বিদ্যুৎ। কৃষক যদি বিদ্যুৎ না এই পায়, সরকার বিদ্যুতেও তাহলে অনেক হ্যাঁ, অনেক এগিয়েছে। বিদ্যুৎ না পেলে যেমন কৃষক তার ধান ফলাতে 10,000 পারবে না, মেগাওয়াট উদযাপন তথ্য হলো। প্রযুক্তিকেও ঠিক সেরকম ভাবে এই আমাদের জাতীয় প্রবৃদ্ধির একটি আনঅ্যাভয়েডেবল এলিমেন্ট হিসাবে আনতে হবে। সেটা যতদিন পর্যন্ত না করা যাবে ততদিন পর্যন্ত ডিজিটাল বাংলাদেশের পুরোপুরি বাস্তবায়ন হবে বলে আমি মনে করি না। অবশ্যই। আমি যাচ্ছি একটু সুমন সাহেবের কাছে, যেটা বিটিআরসি চেয়ারম্যান বললেন যে আমাদের ফোনের কল রেট মানে ভয়েস এটা অনেক গুণ কমেছে, কিন্তু দেখা যাচ্ছে আমাদের যারা হচ্ছে ওয়াইম্যাক্স সহ সব ধরনের ইন্টারনেট গ্রাহকরা এখন চড়া মূল্যে ইন্টারনেট সেবা নিচ্ছে। এটার কারণটা কি, যদি আপনি একটু, এটার দায় কতটা ব্যবসায়ীদের আর কতটা আমাদের পলিসির বা আসলে বিটিআরসির? পলিসির ক্ষেত্রে যেটা বলবো যে পলিসি কখনোই আমরা আসলে ঠিক আমাদের গ্রাহকদের জন্য অথবা অপারেটর কারোর জন্য খুব কনভেনিয়াল পলিসি আমরা কখনো পাইনি। যেমন আইএলডিএস পলিসির উদাহরণ দিলেন, সেটা বড় উদাহরণ। যেমন এই ইন্টারনেট ব্যান্ডউইথের ক্ষেত্রে আইআইজি বলে একটা মধ্যস্থতা তৈরি করা আছে, যেটা কোনো দরকার ছিল না, আইএসপিরা সরাসরি ব্যান্ডউইথ কিনতে পারতো। তখন একটা যুক্তি দেখানো হয়েছিল জাতীয় নিরাপত্তা, অর্থাৎ 3টা মাত্র লাইসেন্স দেওয়া হলো যাতে আমরা মনিটর করতে পারি। তথাকথিত নিরাপত্তা ঔষধ দেখানো হয়েছিল বলে 3টা লাইসেন্স দেওয়া হয়েছিল। পরবর্তীতে কি হলো, ওই 3টা লাইসেন্স 34টা লাইসেন্স হয়ে গেল। এখন এমন একটা পরিস্থিতি যে নাম্বার অফ আইএসপির চেয়ে নাম্বার অফ আইআইজি বেশি হয়ে গেছে। তো এটা করে কি হয়েছে, আমরা জাস্ট একটা মধ্যস্থতা তৈরি করেছি, দাম বাড়িয়েছি, কোয়ালিটিকে বরং কিছুটা খারাপ করেছি, কারণ মাঝে একটা এক্সট্রা একটা হপ আমরা পার হয়ে যেতে হচ্ছে, সেটা ফিনান্সিয়ালি এবং টেকনিক্যালি বোথ সাইড। তাহলে আপনি বলছেন যে পলিসির কারণে, আমাদের নীতির পলিসি একটা বিষয়। আর দ্বিতীয়ত ব্যান্ডউইথের দামের ক্ষেত্রে আবার সে আগের কথায় আমি আসবো, সেটা হচ্ছে আসলে ব্যান্ডউইথের দাম তখনই সস্তা মনে হবে যখন আমাদের ইকোনমি সামগ্রিকভাবে উন্নত হবে, তার আগে আমরা আসলে পারবো না। আজকে 1 এমবিপিএস ব্যান্ডউইথ যদি ব্রডব্যান্ড সার্ভিস ঢাকা শহরে আপনি নেন, আপনি 1000 থেকে 1200 টাকা পেতে পারেন। এই রেটে পৃথিবীর কোথাও সম্ভব না, নট ইভেন ইন্ডিয়া, নট ইভেন পাকিস্তান। তো ব্যান্ডউইথের দামটা আসলে এখন সস্তা, কিন্তু কোথায় নেই। সাইদ ভাইয়ের সঙ্গে আবারও একমত যে সবার কাছে অ্যাক্সেসটা পৌঁছয়নি, সারা দেশের প্রত্যেকটা জায়গায়, জেলায়, উপজেলায় সেটা এখনো পৌঁছানো যায়নি। এর দুটো কারণ। একটা কারণ হচ্ছে কমার্শিয়াল, যে কারণে প্রাইভেট অপারেটররা যায় না। সেটাকে যদি আমরা ওভারকাম করতে চাই তাহলে গভর্নমেন্ট সাপোর্ট দরকার। যে জায়গায় আসলে গভর্নমেন্ট কোনো সাপোর্ট দিচ্ছে না, গভর্নমেন্ট ব্যস্ত হচ্ছে অন্য কতগুলো জায়গায়। যেমন বিটিআরসি চেয়ারম্যান উনি আছেন, বিটিআরসি একটা অনেক বড় প্রতিষ্ঠান, ওখানে অনেক মানুষ আছেন, তারা আসলে সারাদিন কোন কাজে ব্যস্ত থাকা উচিত ছিল, কিন্তু তারা কোন কাজে ব্যস্ত আছেন। আমার দৃষ্টিতে বিটিআরসির একটা বড় অংশ ব্যস্ত আছে ভিআইপি এই ধরার জন্য, অপারেশনের জন্য যেগুলো করেন, যেটা ঠিক পলিসি থাকা দরকার ছিল না কোনো। আর একটা কি প্রোডাক্ট ইম্পোর্ট হয় বাইরে থেকে, সেগুলো এনওসি দেওয়ার জন্য একটা বড় অংশ ব্যস্ত থাকেন, যেটার কোনো দরকার ছিল না। আমরা বলে দিতে পারতাম এই প্রোডাক্টগুলোর জন্য, একবার লিখে দিতাম যে এই প্রোডাক্টের জন্য এনওসি লাগবে না। হ্যাঁ, একটা এবং অপারেটরও আমি জানি যে নানাভাবে পরিসংখ্যানের জন্য তথ্যটা দেওয়া উচিত যে কি প্রোডাক্ট আসলো, কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা করে এনওসি কোনো অর্থ খুঁজে পায় না। বিটিআরসি উচিত ছিল কিভাবে আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে সেবাটাকে পৌঁছে দেবো। একটা হচ্ছে কানেক্টিভিটি, একটু যদি সময় দেন, আর দ্বিতীয়টা হচ্ছে কি কন্টেন্ট তার কাছে পৌঁছচ্ছে। এখন কন্টেন্ট শুধু তরুণ প্রজন্ম না,
আমাদের দেশের প্রত্যেকটা মানুষের জন্য একটা কন্টেন্ট যাওয়া প্রয়োজন। আমরা যখন ডিজিটাল বাংলাদেশের কথা বলি, আমরা প্রত্যেক জিনিস ডিজিটালি করতে চাই। আজকে যে হলফনামা নিয়ে বিতর্ক হচ্ছে এত পরিমাণে কেন হয়েছে? ডিজিটালাইজেশনের জন্য। ডিজিটাল বাংলাদেশ প্রসঙ্গে আমি একটু যাচ্ছি বিটিআরসি চেয়ারম্যান মহোদয়ের কাছে। আমরা বিরতিতে যাব, তার আগে আমি প্রশ্নটা আপনার কাছে রেখে যাই। ডিজিটাল বাংলাদেশের কথা শুনছি আমরা সরকারের শীর্ষ ব্যক্তিদের কাছে। ডিজিটাল বাংলাদেশের সূচকগুলো কি কি, যদি একটু আমাদেরকে সাধারণভাবে বুঝিয়ে দিতেন যে কোনটা কোনটা ইন্ডিকেটরগুলো কি কি। বিরতির পরে এসে আমি আপনার থেকে উত্তরটা নিব। আবার একটা বিরতির সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম, ডিজিটাল বাংলাদেশের কতটা আমরা পেয়েছি, আর ডিজিটাল বাংলাদেশের ইন্ডিকেটরগুলো কি কি, সূচকগুলো কি কি? ডিজিটাল বাংলাদেশের আসলে পেয়েছি যেগুলো, আর যা উদ্দেশ্য বা কি সূচক দ্বারা আপনি বুঝবেন যে হ্যাঁ আমরা ডিজিটাল বাংলাদেশ হয়েছে কি না। অনেক কান্ট্রি বাংলাদেশের মতো এভাবে ডিজিটালি আপনার উন্নয়ন করছে, এবং প্রায় সব দেশই উন্নত এবং যারা উন্নয়নশীল তারা এই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছে। এখন এর সূচক যদি ধরতে চান, আমাদের শুরু থেকে আমরা বলবো যে ডেটার, ভয়েসের পেনিট্রেশন হয়েছে, ডাটার পেনিট্রেশন খুব দরকার। টেলিকমিউনিকেশনের মাধ্যমে, আইটির মাধ্যমে ডাটা যেন মানুষ পেতে পারে, তথ্য যেন তারা আদান প্রদান করতে পারে। এর জন্য কোয়ালিটি এবং অ্যাফোর্ডেবিলিটি, এই দুটো জিনিসের মধ্যে কোয়ালিটিটা ভালো হতে হবে এবং অ্যাফোর্ডেবল প্রাইস অ্যাভেলেবল হতে হবে। বিভিন্ন দেশ, আপনার উন্নত দেশগুলো টার্গেট করছে যে প্রত্যেক ঘরে ঘরে আপনার যেন এই কমিউনিকেশনের ব্যবস্থা থাকে। এই জন্য গভর্নমেন্ট প্রজেক্ট নিয়ে হোম পর্যন্ত ফাইবার নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে, বা ওয়্যারলেস পদ্ধতিতে তার ওখানে লাস্ট মাইল কানেক্টিভিটি দিচ্ছে। বাংলাদেশে মতো দেশগুলোতে, যেমন ইন্ডিয়াও করছে, বাংলাদেশেও আমরা করেছি। আপনারা জানেন যে ইউনিয়ন পরিষদগুলোকে তথ্য কেন্দ্র, তথ্য এবং সেবা কেন্দ্র করেছে। এই ইউনিয়ন সেন্টারগুলো এবং কতগুলো কমিউনিটি সেন্টারকে বাংলাদেশের, কারণ প্রত্যেক ঘরে ঘরে দেওয়া সম্ভব না, এবং তাদের সেই শিক্ষা, তাদের সেই অ্যাফোর্ডেবিলিটি এগুলো হচ্ছে না। যে কথাটা সুমন সাহেব বললো যে আন্তর্জাতিক মানে এটা খুব কম দাম হলেও বাংলাদেশে ওই অ্যাফোর্ডেবিলিটি আসতে সময় লাগবে, এবং এই যে ডিজিটাল ডিভাইডটা কমিয়ে আনতে হবে, এবং ওই রুরাল এরিয়ার পেনিট্রেশন যেতে হবে। সে জায়গাগুলোতে এটা নিয়ে তাদের যে কর্মকাণ্ড, হেলথ, এবং অলরেডি শুরু হয়েছে আপনি জানেন, স্বাস্থ্য ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, কৃষির ক্ষেত্রে, আগে যে জিনিসগুলো এমনি অন্যান্য পদ্ধতিতে চলতো, সেটা এখন ডিজিটাল পদ্ধতিতে অল্প সময়ে যদি সেখানে উচ্চ মানের নিয়ে যাওয়া হয়, তাহলেই আপনার এটার এফিসিয়েন্সি বাড়বে এবং এই ডিজিটাল পদ্ধতির সুবিধা সবাই পাবে। এই জিনিসগুলো আপনার করতে হবে, এবং করে এই আপনার 3G বলেন, LTE বলেন, আমরা মোবাইল ব্রডব্যান্ড সার্ভিস দেওয়ার জন্য লাইসেন্স দিয়েছি। টেকনোলজি চেঞ্জ হয়েছে, এখন LTE আসছে, ওয়াইম্যাক্স সার্ভিস আগে ছিল। এই পদ্ধতিগুলো আজকাল ওয়াইফাই থেকেও লাস্ট মাইলে এই স্কুল, কলেজ এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে গ্রামে গঞ্জে নিয়ে যেতে হবে, এবং কতগুলো কমিউনিটি সেন্টার, ইউনিয়ন সেন্টার, যে জায়গাগুলোতে মানুষ তার প্রবলেমগুলো নিয়ে আসবে এবং ডিজিটালি সলভ করতে পারবে, কেন্দ্রের মতো, এবং এভাবেই করতে হবে। জি, আমি যাচ্ছি একটু আবু সাইদ খানের কাছে। আমি ডিজিটাল বাংলাদেশের আগে একটা কথা বলতে চাই, যেটা চেয়ারম্যান সাহেব বারবার বলছিলেন যে আমাদের মোবাইল ভয়েসের ক্ষেত্রে যেই সার্থকতা এসছে, এখানে আমাদের কিন্তু আংশিক সার্থকতা এসছে। সবচেয়ে বড় যে বাধাটা সেটা হচ্ছে দেশে, যেটা বলছিলাম যে এই ILDTS পলিসির মাধ্যমে যে অরাজক একটা পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে, তাতে ইন্টারন্যাশনাল কলের ক্ষেত্রে কোনো প্রতিযোগিতা নেই। গ্রাহকরা কখনোই প্রতিযোগিতামূলক মূল্যে কোনো কল করতে পারে না। তার কারণ হচ্ছে, প্রথম কারণ, সরকার এখানে ইন্টারন্যাশনাল কলে টার্মিনেশন রেট বেঁধে দিচ্ছে, যেটা করার কোনো যোগ্যতা সরকারের নাই। বিকজ সারা পৃথিবীতে এটা কত টাকায় বাল্ক মিনিট বিক্রি হবে, মার্কেট সেটাকে ডিকটেট করে। এটা কোনো দেশের সরকার নির্ধারণ করে দেয় না, বাংলাদেশ সরকার করে রেখেছে। এটা কিন্তু ইল্লিগাল ভিওআইপির ওয়ান অফ দ্য মেজর রিজন, এবং এটা সরকার, এই দায়ভার সরকারকে নিতে হবে। নাম্বার 2,
যেটা বারবার ব্যান্ডউইথের দামের কথা বলা হচ্ছে। দেখুন, এই দেশে যখন প্রথম আইএসডি টেলিফোন চালু হয়েছিল 80-র দশকে, তখন তার সংযোগ মূল্য ছিল 1 লক্ষ টাকা, তৎকালীন বাজারে $3,500 মার্কিন ডলার, আজকে যেটা বিনামূল্যে দেওয়া হচ্ছে। যদি পলিসিগত ব্যারিয়ারগুলো দূর করে দেয়া যায়, ব্যান্ডউইথ অ্যাফোর্ডেবল হতে বাধ্য, এবং ইন্টারনেট ব্যান্ডউইথ অ্যাফোর্ডেবল করা গেলে, সাশ্রয়ী মূল্যে দিতে পারার নিশ্চয়তা দেওয়া গেলে ডিজিটাল বাংলাদেশের যত উদ্দেশ্য তার সবগুলোই অর্জন করা সম্ভব। অবশ্যই, জি, ধন্যবাদ। সুমন ভাই, আমি একটু অন্য প্রসঙ্গে যাই। উনি কানেক্টিভিটি নিয়ে শুধু কথা বললেন, তো আরও কতগুলো জিনিস খুব ওভারলুক থেকে যাচ্ছে আমাদের দেশে। আমরা 3G চালুর কথা বলছি, আমরা ইন্টারনেট সস্তা করছি, অনেক ফাস্ট করছি, কিন্তু একটা অত্যন্ত বড় জায়গা যেটা হচ্ছে ইন্টারনেট সিকিউরিটি। আমরা কন্টেন্ট ফিল্টারিং নিয়ে আমরা খুব গুরুত্ব দিচ্ছি, যে কী কন্টেন্ট দেখবে, কী কন্টেন্ট দেখবে না। কিন্তু ডিজিটাল যুগে আমরা ব্যাংকিং অনলাইনে করছি, আমরা ইম্পর্টেন্ট ইনফরমেশন ইন্টারনেট দিয়ে পাস করছি। এইখানে যে সিকিউরিটি, প্রত্যেকটা গ্রাহকের নিরাপত্তা এই ব্যবস্থা, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? এটা একটা হচ্ছে যে মূল জিনিসটা হচ্ছে অ্যাওয়ারনেস। প্রত্যেকটা মানুষ যদি একটা স্ট্যাটিস্টিক্স দেই 1 মিনিটে, সেটা হচ্ছে যদি ইউজার যদি বেসিক পলিসিগুলো জানে যে আমি কিভাবে নিরাপদ ইন্টারনেট ব্যবহার করতে পারবো, মানুষকে 75% সচেতন করে তোলাটা অবশ্যই সবচেয়ে বড় দায়িত্ব। যে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের। ধন্যবাদ আপনাদের আমাদের স্টুডিওতে আসার জন্য। এই ছিল আজকের বাংলাদেশ। দেখা হবে আগামীকাল